ভোগ না করে, গণহত্যা তারা দণ্ডটা ভোগ করলো না। এটাই হচ্ছে আমাদের ক্ষোভের বিষয়, এবং আমি মনে করি পুরো বিচারটাই এখন আমাদের পুনর্বিবেচনা করা দরকার। এই আপিলের জন্য আমরা এই সুপ্রিম কোর্টে পাঠিয়ে এত লম্বা সময় এই প্রসঙ্গে আমি আসছি আপনার কাছে। শাহরিয়ার ভাই, একটা বিরতি নিয়ে আসছি, একটা বিরতি নিচ্ছি বাংলাদেশ এখনে, ফিরছি পরে। স্বাগত আরো একবার, দেখছেন বাংলাদেশ এখন। ফিরোজ ভাই, আমরা দেখেছি যে যুদ্ধাপরাধীদের বিচারের ক্ষেত্রে কালক্ষেপণের একটা অভিযোগ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন সময় করা হয়েছে। এই বিষয়টা নিয়ে আপনার ব্যাখ্যা কি? আপনি কি সেরকমই মনে করেন না, যে অবশ্যই এটা নিয়ে এটা মানে এটার সাথে যারা জড়িত এবং আমাদের কাছে প্রশ্ন যে এটা কিভাবে চলতে পারে, যে এটা এত গুরুত্বপূর্ণ মামলাগুলো যেটার উপরে অনেক বেশি মনোযোগ দেওয়া, স্পেশাল ট্রাইব্যুনাল যেখানে হয় সেখানে এইভাবে বছরের পর বছর গড়াতে থাকে, এবং এই গড়াতে গড়াতে তো সত্যি দেখা গেল যে অনেকে দণ্ড দেওয়ার আগেই 5 বছর সময় কি যথেষ্ট ছিল না তার সর্বোচ্চ শাস্তি? সেটাই এখন এই আদালতের এই কার্যক্রমগুলি এখন তো এটা মানে জোর করে বলাও যায় না, কারণ এটা হলো নিজস্ব ট্রাইব্যুনালের নিজস্ব কার্যক্রমের ব্যাপার, তাদের পদ্ধতির ব্যাপার। কিন্তু এই পদ্ধতিগুলি কিভাবে সংশোধনেরও তো সুযোগ আছে, সংশোধন করে কিভাবে দ্রুত করা যায়। এই যে দ্রুত বিচার আদালত বলা হয়, তাহলে দ্রুত বিচার আদালত মানে কি? বিচারটা যাতে দ্রুত হয়, তাহলে সেই ক্ষেত্রে ট্রাইব্যুনালে এই পদ্ধতিগত এই বিষয়গুলোকে দ্রুত করার ক্ষেত্রে কোনো সংশোধনী বা ব্যবস্থা নেওয়া হচ্ছে না কেন, এটা কিন্তু প্রশ্ন। এবং এতে কিন্তু অনেকেই কিন্তু হতাশ, এবং অনেকেই কিন্তু এই কারণে কিন্তু বলা হয় যে সরকার যত না এদের বিচারে আগ্রহী, এটাকে নিয়ে রাজনীতি করতে অনেক বেশি আগ্রহী। অর্থাৎ তাদের মূল লক্ষ্য যে জামাতকে বিএনপি থেকে বিচ্ছিন্ন করলেই যেন এদেরকে দায় থেকে, এদের অপকর্ম থেকে মানে সরকার অব্যাহতি দেবে, এই ধরনের কিন্তু একটা রাজনৈতিক প্রচারণাও আছে। এবং কোনো কোনো ক্ষেত্রে সেটা এত বেশি স্পষ্ট যে অনেকে গণজাগরণ মঞ্চের বিভিন্ন সংগঠনরা কিন্তু রাস্তায়ও নামছে। এই বিভ্রান্তিটা কিন্তু আছে মানুষের মধ্যে। শাহরিয়ার ভাই, যেটা জানতে চাচ্ছিলাম যে ট্রাইব্যুনালের বিষয়টা উনি বলছিলেন, আমরা দেখলাম দেলোয়ার হোসেন সাঈদী মামলার রায় হওয়ার পর খোদ আইনমন্ত্রী কিন্তু আক্ষেপ করেছিলেন যে প্রসিকিউশন যারা ছিল তাদের যথাযথ প্রিপারেশন ছিল না। সেক্ষেত্রে ট্রাইব্যুনালে কোনো পরিবর্তন আসা উচিত কিনা, আপনি কি মনে করেন? না, অবশ্যই। যেটা নিয়ে গত সপ্তাহে আমরা একটা সেমিনার করেছি সাঈদীর রায় নিয়ে, আমাদের একেবারে সেন্ট্রাল নির্মূল কমিটির, কেন্দ্রীয় কমিটির 7টা পর্যবেক্ষণ। সেখানে আমরা যেমন প্রসিকিউশনের ব্যর্থতার কথা বলেছি, একই সঙ্গে বিচারপতিদের কতগুলো দুর্বলতার কথা বলেছি, ট্রাইব্যুনালের এবং আমাদের ট্রাইব্যুনালের নয়, এক্ষেত্রে আমরা বলেছি আপিল বিভাগের বিচারপতিরা কোথায় কতগুলো ভুল করেছেন। তারপর যেটা বলেছি সরকারের কতগুলো ব্যর্থতার কথা। আইনমন্ত্রী যেটা অভিযোগ করলেন, তো এই প্রসিকিউশন কারা নিযুক্ত করেছে? সরকারই তো নিযুক্ত করেছে। এবং এই গত জানুয়ারি মাসে এই আইনমন্ত্রীকে আমরা বলেছিলাম এই প্রসিকিউশন দিয়ে আমরা আর এগুতে পাচ্ছি না। এত সংকট তখন তৈরি হয়েছিল, একে অপরের বিরুদ্ধে কাদা ছোড়াছড়ি, গালাগালি, এগুলো সবকিছু মিলে কেউ কাউকে সহযোগিতা করছে না। তো সরাচ্ছেন না কেন? গণমাধ্যমে এদের ব্যর্থতার কথা এগুলো বহুবার এসছে। আমাদের প্রসিকিউশনে কারো কারো বিরুদ্ধে এমনও অভিযোগ রয়েছে তারা লোয়ার কোর্টে জামাতের মামলা করেন, জামাতের কাছ থেকে টাকা নিচ্ছেন। তো এইটা করে তারা কি করে জামাতের বিরুদ্ধে এগুলো করবেন? তো এগুলো সবকিছুই আছে। তো বারবার আইনমন্ত্রী বলছেন প্রসিকিউশন ঢেলে সাজাবেন, কেন ঢেলে সাজাচ্ছেন না সেটা আইনমন্ত্রী ভালো জানেন। আর মামলার বিচারের ব্যাপারে আমি বলবো যে কি ট্রাইব্যুনালের বিচারপতিদের এখন জবাবদিহিতার জায়গায় আমাদেরকে দাঁড় করাতে হবে। কোনো বোধগম্য কারণ নেই কেন নিজামীর মামলা এ পর্যন্ত ঝুলে আছে। 4 মাস আগে তো এটা তো রায় তো তারা দিতে বসেছিলেন। নিজামী সেদিন অসুস্থ বলে ট্রাইব্যুনালে আসতে পারেননি, রায় দিতে গিয়ে তারা দিতে পারলেন না। তারপর তো এরপর কয়েকবারই ইয়ে থেকে বলে দিয়েছে জেলখানা থেকে নিজামী এখন সম্পূর্ণ সুস্থ আছেন। কেন বিচারপতিরা রায় দিচ্ছেন না? এই জবাব বিচারপতিদের দিতে হবে। আর সরকারের শুরু থেকেই যে ধরনের সহযোগিতা ট্রাইব্যুনালকে করার কথা, মনে করেন গবেষণার ক্ষেত্রে বা বিচারকদের বা ট্রাইব্যুনালের, আমরা এগুলো এই রসদের ঘাটতি তো প্রথম থেকেই আছে। যে ট্রাইব্যুনালে সেদিনও আমরা ট্রাইব্যুনালের একজন আইনজীবীকে ডেকেছিলাম, ঘাটতির কথা বললেন। তো মুদ্দাসির মামুন ছিলেন আমাদের সেমিনারে, তো বলছেন আপনাদের এগুলো 3 বছর 4 বছর ধরে আমরা শুনছি, তো আপনারা কেন পদত্যাগ করেন? আপনারা কেন বলেন না আমার বই না দিলে, আমার লাইব্রেরি না দিলে, আমার আর্কাইভ না থাকলে আমরা কাজ করতে পারবো না? কেন আপনারা ট্রাইব্যুনালে বসে আছেন এভাবে আমাদের টাকা শ্রাদ্ধ করছেন? তো
তো এই বিষয়গুলো কিন্তু ওই আইনমন্ত্রী আইনজীবীরা আমাদের কাছে এসে মিনমিন করবে যে না আপনারা একটু সরকারকে বলুন আমাদের এই অসুবিধা। আমরা গত 5 বছর ধরে ট্রাইব্যুনাল হওয়ার আগের থেকে আমরা সরকারকে বলছি এর ইয়েটা কাঠামোটা অবকাঠামো কি হবে, কতগুলো আইনজীবী দরকার, তদন্ত কর্মকর্তা কতজন দরকার, কি কি রসদ দরকার। তো মাঝে মাঝে বেশি চাপ দিলে কিছু শোনেন কিছু শোনেন না, বেশিরভাগ আমাদের যে পরামর্শ তারা এগুলো অগ্রাহ্য করেন। তার ফলে যেটা হচ্ছে যে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলে, মাঝখানে একেবারে বন্ধ হয়ে যায়। এখন তো ঠুটো জগন্নাথ হয়ে বসে আছে ট্রাইব্যুনাল। ফিরোজ ভাই, আপনার কি মনে হয় যে যে পরিমাণ প্রস্তুতি নেওয়া দরকার ছিল সরকারের বা সরকারের এই যুদ্ধাপরাধী বিচারের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিদের এই প্রক্রিয়াটা শুরু করার জন্য সেই পরিমাণ প্রস্তুতি কি তারা না, নিয়েছিলেন? একেবারেই নেই। এবং এটা শারীর ভাই ঠিকই বলেছেন যে এটার জন্য যে পরিমাণ সহযোগিতা করার কথা ছিল সরকারের পক্ষ থেকে, আইন মন্ত্রী নিজে বলছেন, কিন্তু এগুলি তো তাদেরই দায়িত্ব। ট্রাইব্যুনালকে শক্তিশালী করার জন্য প্রসিকিউটর সহ অন্যান্য তথ্য উপাত্ত দিয়ে যেভাবে শক্তিশালী করার দরকার, তারপরে এই যে নিজেদের মধ্যে কাদা ছোড়াছুড়ি করেন কারণে এক ধরনের অচলাবস্থা, এই অচলাবস্থা নিরসনের জন্য যে মানে একটা জোরালো উদ্যোগ, সেই উদ্যোগও তো আমরা দেখি না। যারা অভিযুক্ত যে সমস্ত প্রসিকিউটর আছে তাদেরকে সরিয়ে নতুনদেরকে নিয়োগ দেয়া, এই কার্যক্রমগুলি কিন্তু সরকার কেমন যেন উদাসীনভাবে, এই জন্যই কিন্তু প্রশ্ন উঠছে যে আসল সরকার এই বিচারের ব্যাপারে কতখানি আন্তরিক, শুধু কি রাজনীতির কারণে মানে আগ্রহী, না অন্য কোনো কারণ আছে, এই প্রশ্নগুলি কিন্তু উঠছে। কিন্তু জি, আমি এখন আরেকটু অন্য প্রসঙ্গে আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই। মাননীয় প্রধানমন্ত্রী গতকাল বিএনপি প্রধান খালেদা জিয়া যে সরকার উৎখাতের যে হুমকি দেন সেটা প্রসঙ্গে উনি বলেছেন যে তার পায়ের নিচ থেকে মাটি সরে যাচ্ছে। আমরা দেখেছি মাননীয় প্রধানমন্ত্রী গত কয়েকদিনে যে কথাগুলো বলেছে তাতে তাকে অনেক বেশি আত্মবিশ্বাসী মনে হয়েছে সরকারের বর্তমান অবস্থা সবকিছু মিলে। আপনার ব্যাখ্যাটা কি এই বিষয়ে? না, ঠিকই, এটা একটা আন্দোলনের, বিএনপি নেতৃত্বাধীন জামাত বিএনপির একটা আন্দোলনের একটা সেটা তো পরিণতি পায়নি, এবং নির্বাচন যেভাবেই হোক না কেন একটা হয়েছে, এবং হওয়ার মধ্য দিয়ে যারা আন্দোলন করছিল তাদের মধ্যে ব্যাপক একটা হতাশা নেমে এসছে। মাঠ পর্যায়ে নেতা কর্মীরা মানে বলতে গেলে নিষ্ক্রিয় এবং অনেকেই ঘরে নেই। এইসব কারণে সরকার একটা শক্তিশালী অবস্থানে আছে, এটা তো স্বীকৃত, কিন্তু বিষয়টা তো সেটা না। আবার খালেদা জিয়া যেখানে যাচ্ছেন সেখানে হাজার হাজার মানুষ সেখানে উপস্থিত হচ্ছেন, শুনছেন, কিন্তু তারা আন্দোলন করবেন কি করবেন না সেই ব্যাপারে কিন্তু কোনো ওয়াদাবদ্ধ বা প্রতিশ্রুতি দিচ্ছে না, কারণ সেই আস্থাটা বিএনপির পক্ষ থেকে তৈরি করা সম্ভব হয়নি। এখন এই দুর্বলতার কারণেই হয়তো প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে এই কথাটা বলেছে, এবং এটা রাজনৈতিক প্রতিপক্ষকে এইভাবে বলার এটা নজির আছে, এটাই নিয়ম বলার। আবার অন্যদিক দিয়ে বিএনপি প্রধান খালেদা জিয়াও বলেছেন যে সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল বাঁকা করতে হয়। এগুলি তো পাল্টাপাল্টি, এগুলি রাজনীতির খেলা, আমরা তো অতীতেও দেখেছি এবং সামনেও দেখব। আরেকটা বিষয়, গতকাল মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে বিএনপি আসলে ক্ষমতায় যাওয়ার জন্য আন্দোলন করছে না। কিন্তু আপনার কাছে কি মনে হয় বিএনপি যে আন্দোলনের ধরনগুলো আমরা দেখছি যেটুকুই করতে পারছে সেগুলো নির্বাচন কেন্দ্রিক মনে হয় কিনা আপনার কাছে? জনসম্পৃক্ততা মানে তাদের তো আসলে একটাই, মানে বিএনপির একটাই লক্ষ্য ক্ষমতায় যাওয়া, এবং সেই লক্ষ্যেই তাদের মানে আন্দোলন বা সমস্ত কর্মসূচি, এবং সেটা করতে যে তাদের যেই বিষয়গুলি হচ্ছে যে এই যে যুদ্ধাপরাধের ইস্যুগুলি, সেই ইস্যুতে তাদের প্রপার কোনো বক্তব্য নেই। এছাড়া মানুষের সাথে সম্পৃক্ত অনেক যে সমস্যা সংকট, সেইগুলো নিয়ে তাদের কোনো আন্দোলন নেই, শক্ত কোনো অবস্থান নেই। যার কারণে হয়েছে কি, মানুষ মনে করে যে এই দলগুলো শুধুমাত্র ক্ষমতায় যাবার জন্যই বোধহয় সমস্ত কিছু নিয়োজিত, মানে ক্ষমতায় যাওয়ার জন্য, এবং তাদের যে পরিকল্পনাগুলি যে তারা ক্ষমতায় যে কি কি করবে সেই বিষয়গুলি কিন্তু স্পষ্ট না হওয়ার কারণে কিন্তু মানুষ শুধুমাত্র ক্ষমতায় যাওয়ার জন্য নির্বাচন আদায় করার জন্য যে কোনো কর্মসূচি দেবে আর মানুষ ঝাঁপিয়ে পড়বে, এরকম কিন্তু অবস্থা কিন্তু তৈরি হচ্ছে না। যার কারণে কিন্তু মানে বিএনপি তার মতন করে বক্তব্য দিচ্ছে, মানুষ শুনছে, কিন্তু মাঠ পর্যায়ে কিন্তু তার কোনো প্রভাব পড়ছে না। আমার একটা প্রশ্ন বিএনপির কাছে, যেটা হচ্ছে বিএনপি কেন যে কোনো রাজনৈতিক দল আন্দোলন করে ক্ষমতা যাওয়ার জন্য? বিএনপি তো আঞ্জুমানে মফিদুল ইসলাম নয় কিংবা রামকৃষ্ণ মিশন নয় যে শুধু জনসেবার জন্য কাজ করবে, আন্দোলন করবে, ক্ষমতা যাবে না। কিন্তু কথা হচ্ছে ক্ষমতা কিভাবে যাবে, যেটা বলছেন সরকারকে উৎখাত করা। এখন আমাদের তো আন্দোলনের গণতান্ত্রিক কতগুলো রীতিনীতি আছে। সরকার 5 বছরের জন্য এসছে,
এখন সরকারকে ফেলতে হলে এর আগে নির্বাচন দিতে গেলে সেই পরিস্থিতি তো তাকে তৈরি করতে হবে। গত 8 মাসে তো বিএনপির কোনো রকম আমরা সেরকম দেখলাম না যে মানুষের সমর্থন তার প্রতি আছে, তাদের ডাকে। হ্যাঁ, মানুষ যেটা যাচ্ছে, মানুষ কিন্তু চাইছে, শুনতে চাইছে যে কিছু পজিটিভ সাধারণ মানুষের কিছু কথা। কিন্তু কারণ বিএনপির 5 বছর পক্ষ পর থেকে নির্বাচন সাহেব কি ভাই- হবে এটা নিয়ে মানুষের কোনো আগ্রহ নেই। বিএনপির পক্ষ থেকে বলা হয় যে বিএনপিকে কোনো রকম আন্দোলন করতে দেয়া হচ্ছে না সরকারের পক্ষ থেকে। কে বাধা দিয়েছে খালেদা জিয়াকে কালকে সমাবেশ করতে গিয়ে? তাদের বিশাল নেতাকর্মীদের সমাবেশ বিরুদ্ধে হয়েছে, মামলা, আমরা দেখলাম। ঢাকায় বেশিরভাগ তাদের শীর্ষ তো পর্যায়ে মামলাগুলো আজকে ধরুন যে কি এই যে যেটা বলছে যে কি যে কোনো দুর্নীতির মামলা আমি যখনই করছি বলছে রাজনৈতিক উদ্দেশ্যে, তাহলে আমরা কি রাজনৈতিক দলের নেতাদের বিরুদ্ধে কোনো দুর্নীতির মামলা হবে না? তারা ক্ষমতায় থাকতে